विश्वचर्यं जगद्वन्द्यं विवेकानन्दरूपिणं वीरेश्वरसमुत्पन्नं सप्तर्षिमण्डलागतं ध्यायेदेवं ज्योतिर्पुञ्जं लोककल्याणकारिणम् नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज के ताराशंकर बंदोपाध्याय बीएड इंस्टीट्यूट तार आयोजित जे सेमिनार स्वामी विवेकानंदेर शिक्षा भावना एवं वर्तमान जुगे तार विशेष प्रभाव সেই সেমিনারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে শ্রদ্ধা কৃতজ্ঞতা নমস্কার আদি জানাচ্ছি। ইন্দ্রনীল বাবু সহ এই কলেজের সঙ্গে যুক্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বৃন্দ সকলকে বিশেষ করে শ্রদ্ধা জানাচ্ছি প্রয়াত শিশির কুমার প্রামাণিক মহোদয় ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই যে আয়োজন করা হয়েছে সভাটি তার শ্রীচরণে ভো ভো শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আন্তরিক স্নেহ শুভেচ্ছা জানাচ্ছি যে প্রতিষ্ঠান যাদের নিয়ে এই চলছে শিক্ষার্থী বৃন্দ সেই শিক্ষার্থীদের সকলকে আমার আন্তরিক স্নেহ জানাচ্ছি। আলোচনা যাকে নিয়ে আজকে স্বামী বিবেকানন্দ তার শিক্ষা ভাবনা এবং বর্তমান যুগে তার প্রভাব, কিন্তু এই বিবেকানন্দকে বিবেকানন্দ সম্বন্ধে যে উদাসীনতা আমাদের সেটা আমাদের কাম্য নয়। কিন্তু বিবেকানন্দ চর্চা আমরা করি না, বিবেকানন্দকে জানার চেষ্টা করি না, বিবেকানন্দকে পড়ি না। এর দোষ যে সম্পূর্ণ আমাদের এরকমটা নয়, আমাদের করতে দেওয়া হয় না বলা যেতে পারে। কারণ বিগত দিনগুলিতে যদি তাকাই তাহলে দেখব যে ইংরেজ শাসনের দ্বারা আমরা যেভাবে এক সময় শিকার হয়েছিলাম তাদের প্রভাবে এবং পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তী সময়ে সমাজবাদীরা আমাদের বিবেকানন্দ চর্চা করতে দেয়নি। কিন্তু গুটি কয়েক মানুষ যারা বিবেকানন্দকে নিয়ে ভেবেছে, বিবেকানন্দকে নিয়ে চর্চা করেছে, তারা জীবনে মানুষে রূপায়িত হয়েছে। এখন প্রথমেই এই কথাটা শুনলেই আমাদের মনে হবে যে মহারাজ আপনি কি বলছেন, তাহলে কি আমরা মানুষ নই? হ্যাঁ, দেখতে আমাদের মানুষের মতো হলেও এই যে বর্তমান পরিস্থিতি, যে ভয়াবহ পরিস্থিতির শিকার আমরা, এই বর্তমান পরিস্থিতি, বর্তমান পৃথিবীর দিকে যদি আমরা আলোকপাত করি কি দেখব কেবল সংঘর্ষ। কি সংঘর্ষ? না আধুনিকতার সঙ্গে পৌরাণিকতার সংঘর্ষ, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে সংঘর্ষ, সমাজবাদের সঙ্গে পুঁজিবাদের সংঘর্ষ, নারীবাদের সঙ্গে পুরুষতন্ত্রের সংঘর্ষ, এইরকম বিভিন্ন দিকে কেবল সংঘর্ষ চলে আসছে। আর এর ফলস্বরূপ কি হয়েছে? আমরা সব রামগরুদের ছানা হয়ে গিয়েছি। আমরা হাসবার জন্য কলকাতায় সব লাফিং ক্লাবে যাচ্ছে, সুইসাইডের হার বেড়ে গেছে, মানুষ সাইকিয়াট্রিস্ট পেশেন্ট হয়ে যাচ্ছে। এইরকম অবস্থা বেশি দিন চলতে পারে না। আমাদের এই অবস্থা থেকে আবার মূল স্রোতে ফেরবার জন্য বিবেকানন্দের পদতলে আমাদেরকে আসতেই হবে।
হয়তো আমরা এই মুহূর্তটাতে বুঝতে পারছি না দাঁড়িয়ে, কিন্তু প্রেক্ষাপটটা এমন জায়গায় পৌঁছাতে শুরু করেছে যে আমাদের একান্তভাবে আবশ্যক হয়ে দাঁড়াবে যে বিবেকানন্দের আদর্শ, বিবেকানন্দের চিন্তা, বিবেকানন্দের মৌলিক ভাবনা। কারণ বিবেকানন্দ যেটা আমাদের কাছে চেয়েছেন, প্রত্যাশা করেছেন, সেটা হচ্ছে আর কিছু না। তিনি চেয়েছেন আমরা যাতে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি। হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামী বিবেকানন্দ বারবার করে এই মানুষ হওয়ার প্রত্যাশা তিনি করেছেন, আমাদের কাছে আশা জাগিয়েছেন। এখন আমরা মানুষ হব কেমন করে, এটি যদি আমরা একবার বুঝে নিতে পারি, তাহলে আমরা যে যে প্রফেশনে যাই না কেন, একজন ভালো মানুষ যদি শিক্ষক হয় সে একজন ভালো শিক্ষক হতে পারবে, একজন ভালো মানুষ যদি ডাক্তার হয় সে একজন ভালো ডাক্তার হতে পারবে, একজন ভালো মানুষ যদি আইনজীবী হয় সে একজন ভালো আইনজীবী হতে পারবে, একজন ভালো মানুষ যদি সন্ন্যাসী হয় সে একজন ভালো সন্ন্যাসী হতে পারবে। সবার আগে প্রয়োজন একজন ভালো মানুষের। স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লিখছেন, বলছেন আমি গৃহস্থ বুঝি না, আমি সন্ন্যাসীও বুঝি না, যেখানে গুণ সেখানে আমার মাথা নত হয়ে আসে। আমাদের মনে হতে পারে বিবেকানন্দের ছবি দেখলেই তিনি গৈরিক বস্ত্র পরিহিত, যে তিনি বোধহয় কেবল সন্ন্যাসীদের জন্য কথা বলেছেন, সন্ন্যাসীর আদর্শ প্রতিস্থাপন করেছেন জগতে। এমনটা মোটেই নয়। আমরা যে যে ফিল্ডে আছি সেই ফিল্ডে যদি বিবেকানন্দকে আদর্শ করতে পারি, তাহলে আমরা চরম লক্ষ্যে পৌঁছে যাব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটাই আমি প্রমাণ দিতে আসব বক্তব্যের মধ্যে দিয়ে। আমাদের আজকের মূল বিষয় যেটি, সেটি হচ্ছে বিবেকানন্দের শিক্ষা ভাবনা। বিবেকানন্দের শিক্ষাটাই হচ্ছে এই মূল্যবোধের শিক্ষা, যে শিক্ষা আমাকে পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ করে দেয়। সেই শিক্ষা নয় কেবলমাত্র রুটি রোজগারটি আমার হয়ে গেল, ব্যাস আমার সারাদিনের শিক্ষা সম্পূর্ণ হলো, এটা স্বামীজি চাইছেন না। স্বামীজি চাইছেন যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে দিয়ে যেন আমাদের একটা চরিত্র গঠন হয়। কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ জিরো, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো। আমরা যদি কেরিয়ারিস্টিক লাইফ লিড করবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই চাই, কে না পয়সা রোজগার করতে না চায়, কিন্তু বিবেকানন্দ যে শিক্ষার কথা বললেন সেখানে কেবলমাত্র পয়সা রোজগার নয়। স্বামী বিবেকানন্দ বললেন, কে কবে কোথায় দেখেছে টাকায় মানুষ করিয়া থাকে, চিরকাল মানুষই টাকা করিয়া থাকে। তাই আমরা কেবলমাত্র অর্থের দাসত্ব যেন স্বীকার না করে ফেলি। কেরিয়ার মানেই আমাকে এই ইনকাম করতে হবে, এত রোজগার করতে হবে, এত ভোগ বিলাসের মধ্যে ডুবে যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন না। তিনি পরিষ্কার লিখছেন, আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন সকলেতে, আমি আমাদের সকল, আনন্দ 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 কেবল। আমরা সবাই আনন্দ পেতে চাই, কিন্তু আমরা জানি না রুটটা কি, আনন্দ পাওয়ার রাস্তাটা কোথায়। আমরা ভাবছি যে আমরা নিজেরা কেবল ভালো থাকলে বোধহয় আমাদের আনন্দ, আমাদের সারাদিনের আমাদের নিজেদের যে জগৎ, সেই জগতের মধ্যে গণ্ডিবদ্ধভাবে থাকলেই বোধহয় কেবল আমাদের আনন্দ। কিন্তু বিবেকানন্দ বলছেন যে না, আমাদের মূল শিক্ষা ভাবনা হচ্ছে আমি এবং আমার পাশের ব্যক্তিটি যে স্বরূপত এক, সেটার চেষ্টা করা। বিবেকানন্দ চাইছেন তোমার সঙ্গে সঙ্গে যাতে সবাই ভালো থাকে, সেটির চেষ্টা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ভারতবর্ষে এই গান রচনা হলো, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। সবাই সেটার মোবাইল ফোনের রিংটোন হয়ে গেল। স্বার্থপরের গান। বিবেকানন্দের আদর্শে এইগুলি ভাবাই যায় না, যে কেবল আমি আমার কথা ভাববো, না, চলবে না।
যে কেচিৎ সুখিতা লোকে সর্বেতে অন্যে সুখেচ্ছায়া, যে কেচিৎ দুঃখিতা লোকে সর্বেতে স্বসুখেচ্ছায়া। আমরা যখন নিজে সুখ লাভ করতে চাইছি তখন আমরা সুখী হব যখন অন্যের সুখেচ্ছায়া, অন্যের সুখের কথা আমরা ভাববো। আর যখন আমরা দুঃখ পেতে চাইছি, যে কেচি দুঃখিতা লোকে সর্বেতে স্বসুখেচ্ছায়া, কেবল নিজের সুখ যদি চাই তাহলে নিজের সুখ তো পাবোই না, বরং দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে যাব। এটা আমাদের বারবার করে মনে রাখতে হবে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বারবার করে একটা প্রার্থনা, উত্থায় উত্থায় বৌদ্ধভ্যাম কিম আদ্য সুকৃতম কৃতম আয়ুষ খণ্ডমাদায় রবিয়স্ত গমিষ্যতি। সকালবেলা ঘুম থেকে উঠে উত্থায় উত্থায় বৌদ্ধভ্যাম, আমরা কি চিন্তা করব সকালবেলা ঘুম থেকে উঠে? কিম আদ্য সুকৃতম কৃতম, আমি তুমি কি ভালো কাজ করতে পারি আজকে সারা দিনে? কিম আদ্য সুকৃতম কৃতম, কেন? যদি ভালো কাজ না করি কি হবে? আয়ুষ খণ্ডমাদায়, আমার তোমার জীবন থেকে একটা আয়ু চলে যাবে। কখন? রবি অস্ত গমিষ্যতি, যখন রবি অস্তাচলে গমন করবে। আমি তুমি হাজার চেষ্টা করলেও আজকে 29শে এপ্রিল 2025 সকাল 11টাকে ফিরিয়ে আনতে পারবো? আমার প্রচুর অর্থ রয়েছে, আমি হয়তো পৃথিবীর মধ্যে সবথেকে ধনী ব্যক্তি, কিন্তু আমার অর্থের দ্বারা আমি 29শে এপ্রিল 2025 সকাল 11টাকে ফিরিয়ে আনতে পারবো? আমার প্রচুর বিদ্যা রয়েছে, আমি প্রচুর শিক্ষিত, তার দ্বারা কি ফিরিয়ে আনতে পারবো? তার দ্বারা কোনো কিছুর দ্বারাই যে সময়টা আমার হাত থেকে চলে যাচ্ছে সেই সময়টাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। স্বামী বিবেকানন্দের হাতেও 24 আওয়ার্স ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতেও 24 আওয়ার্স ছিল, তোমার আমার হাতেও 24 আওয়ার্স আছে। কিন্তু তুমি আমি কি করে 24 ঘন্টাকে কাজে লাগাবো সেটা নিজেদেরকেই ঠিক করে নিতে হবে। আর তারা কি করে 24 ঘন্টাকে কাজে লাগিয়েছে সেটা আমাদেরকে ফিরে দেখতে হবে। সেই জন্য প্রত্যেকটা সময় আমাদের ভীষণভাবে কাজে লাগাতে হবে। এই মূল্যবোধের শিক্ষার মধ্যে সময়ানুবর্তিতা, সময়ের সচেতনতা, বলা হয় টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। আমরা সময় নষ্ট মানে জীবন নষ্ট। আর সময়কে যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনকে নতুনভাবে নিয়োগ করতে পারি, লাইফ ইনভেস্টমেন্ট। সেই জন্য সময় প্রতি আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে। আমরা সময় কিসে দেখি? ঘড়িতে। ঘড়ির ইংরেজি কি? ওয়াচ। ওয়াচের আরেকটা বাংলা কি? না, লক্ষ্য রাখা। এটা ওয়াচ ফর্মুলা আছে, এটা সব জায়গায় আমি বলি, অনেকে হয়তো জানে। কে কে জানে একটু হাত তোলো। কে কে জানে ওয়াচ ফর্মুলা? শুনেছে এর আগে? ও শোনেনি, তাহলে ভালো, আমার বলতে সুবিধা হয়। ওয়াচ ফর্মুলা, W ফর ওয়ার্ড, ওয়াচ ইয়োর ওয়ার্ড। আমি তুমি কি কথা বলছি সেটার দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। শিক্ষা হচ্ছে এটি যে আমরা কি কথা বলছি। আমরা সকলে শিক্ষক হতে চাইছি, তো সেই শিক্ষক হতে গেলেও আমরা ভাষাগত কতখানি দখলতা আমার থাকা প্রয়োজন, কতখানি আমার ভাষার স্বাধীনতা আমার হাতে রয়েছে সেটা নিজেকে বুঝে নিতে হবে। কেন না বলা হয় যে প্যারেন্টস আর ফার্স্ট টিচার অ্যান্ড টিচার্স আর সেকেন্ড প্যারেন্টস। বাবা মায়েরা হচ্ছে প্রথম শিক্ষক শিক্ষিকা। ঠিক শিক্ষক শিক্ষিকাদের এটা মনে রাখতে হবে যে ছাত্রছাত্রীদের কাছে আমি হলাম দ্বিতীয় মা বাবা। তাহলে কতখানি ভালোবাসা নিয়ে তবে ক্লাসরুমে আমাদেরকে প্রবেশ করতে হবে, শিক্ষা দান করতে হবে। পরম পূজ্যপাদ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, খুব সবাই অনেকে নামটাম শুনতে পারো। মহারাজ যখন দেওঘর রামকৃষ্ণ মিশনে পড়াতেন
তখন ক্লাসরুমে যখন ঢুকতেন ওনাকে ওনার সিনিয়র মহারাজরা বলেছিলেন যে যখন ক্লাসরুমে আমরা ঢুকবো তখন মনে করব যেন ছোট্ট ছোট্ট শ্রীরামকৃষ্ণদেরকে আমরা পড়াতেই ঢুকছি। তাহলে সেই ডেডিকেশনটা কতটা হয়ে যাবে। সেইরূপ এই যে প্যারেন্টস আর টিচার্স আর সেকেন্ড প্যারেন্টস, আমি তাদের দ্বিতীয় মা বাবা, এই বোধটা যদি আমাদের জাগ্রত না হয় তাহলে আমাদের ভাষার প্রতি সচেতনতা থাকবে না। আমি এই গত পরশুদিন কলকাতার কালীঘাটে একটি যুব সম্মেলনে গিয়েছিলাম। সেখানে গিয়ে জিজ্ঞেস করছিলাম বাচ্চাদেরকে, স্কুলে স্টুডেন্টরা ছিল, আচ্ছা তোমরা কে কেউ শুনেছো স্কুলে যে বলো তো যে স্কুলের টিচাররা বলেছে আগের ব্যাচটা ভালো ছিল, এখনকার ব্যাচটা সব ভালো খারাপ হয়ে গেছে। সবাই হাত তুলে দিয়েছে, 100 জনের মধ্যে 150 জনের মধ্যে, এখানেও অনেকে হাত তুলেছে। তো এখন তার মানে এই যে টিচাররা এই কথাটি বলছে যে আগের ব্যাচ ভালো ছিল, এখন সব 5G এসে গেছে, আনলিমিটেড নেট, চলো এখন সব খারাপ হয়ে গেছে, তাই না? বিবেকানন্দ এরকম বলছেন না। আমি ওদেরকে তখন বললাম যে আচ্ছা আমরা সব কিছু পজিটিভভাবে নিতে পারি। হ্যাঁ, তোমরা সকলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করো, বলছে হ্যাঁ করি। তোমরা সকলে SMS করো, বলছে হ্যাঁ করি। দেখো SMS যখন করবে তখন চিন্তা করবে S ফর শ্রীরামকৃষ্ণ, M ফর মা শারদা, S ফর স্বামী বিবেকানন্দ। আমরা ভাবতে পারি তো আমরা যা কিছু করছি তার সঙ্গে পজিটিভিটি অ্যাড করতে পারি, কিন্তু আমরা করি না। আমরা পুঁথিগত কয়েকটা শিক্ষা, সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমি একটা লাইব্রেরি, গোটা লাইব্রেরিটাকে মুখস্থ করে ফেললাম, সেই ব্যক্তির থেকে আরেকজন শিক্ষার্থী যিনি সেই শিক্ষার মূল 5টি ভাবকে আত্মীকরণ করতে পেরেছে, সে তাকে বুঝতে হবে যে অনেক এগিয়ে গিয়েছে, অনেক বড় শিক্ষার্থী, শিক্ষা অর্জন করতে পেরেছে। কেন না, আজকে আস্তে আস্তে ইন্দ্রনীলবাবুকে সকালবেলা গাড়িতে আসছি, তখন বলছিলাম যে শিক্ষক শিক্ষিকা এখন হয়ে গেছে। তো আগে এর একটা প্রতিশব্দ ছিল, স্বামী বিবেকানন্দ যেটাকে ব্যবহার করেছেন সেটা হচ্ছে আচার্য। আমরা বলি যুগাচার্য স্বামী বিবেকানন্দ। তাহলে এই যে যুগাচার্য স্বামী বিবেকানন্দ, এই আচার্যকে না যারা এই শিক্ষা দান করছে। এখন যদি জিজ্ঞেস করা হয় শিক্ষক শিক্ষিকার ইংরেজি কি, টিচার, এখন আচার্যের ইংরেজি কি? আচার্যের ইংরেজি তো বাবা হয় না। স্বামী বিবেকানন্দ কিছু কিছুর ইংরেজি করেননি, যেমন হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দটা যেহেতু মূল সংস্কৃত শব্দ থেকে এসেছে, সেই জন্য স্বামী বিবেকানন্দ ইংলিশ লেকচার যখন দিচ্ছেন, ইংরেজি ভাষায় বক্তৃতা দিচ্ছেন, তখন স্বামী বিবেকানন্দ বলছেন এর কোনো ইংরেজি প্রতিশব্দ হয় না। শ্রদ্ধা, শ্রদ্ধা যদি কমপ্লিট ওয়ার্ডস পড়ে দেখা যাবে যে শ্রদ্ধা যেখানে ব্যবহার করেছেন SRADDH, শ্রদ্ধাই রেখেছেন। তেমনি আচার্যর কোনো ইংলিশ প্রতিশব্দ হয় না, ইংরেজি প্রতিশব্দ হয় না। আচার্য কাকে বলে? ইয়া আচরতি স্বা ইতি আচার্যঃ, যে আচরণ করে দেখায় সে আচার্য। বুঝে যাচ্ছে? এখন আচরণ কি করে দেখাতে হবে? প্রথম হচ্ছে এই ভাষা, ওয়াচ ইয়োর ওয়ার্ড, যে আমি কিরকম ভাষায় কথা বলছি। স্বামী বিবেকানন্দ এরকম বলছেন না যে তোর দ্বারা হবে না, তুই খারাপ হয়ে গেছিস। আবার স্বামী বিবেকানন্দ এটাও বলছেন, আমি অনেক জায়গায় যাই, হয়তো সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে গেলাম, কোনো বাচ্চা ছেলে কোনো বাচ্চা মেয়ে হয়তো খুব ভালো গান গাইলো কি নাচ করলো, একেবারে বড়রা কি সুন্দর নাচ করলি রে, তোর এরকম এত ভালো নাচ কবে শিখলি, এমনভাবে বলতে শুরু করলো। স্বামীজি এটা তো ভীষণ রাগ করতেন। স্বামীজি বলছেন যে তুমি ভালো করেছো বা ভালো আছো, তোমাকে আরও ভালো হতে হবে। স্বামীজির ভাষাটা হচ্ছে এই যে আমরা হয়তো ভালো আছি, ভালোর তো কোনো শেষ বাউন্ডারি লাইন নেই, ওই আরও 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 আমাকে ভালো হতে হবে, যে আমরা ভালো আছি আরও ভালো হতে হবে। ঠিক সেরকম স্বামী বিবেকানন্দ বলছেন না যে তোমার দ্বারা কিছু হবে না, তোমার দ্বারা কিছু হবে না। এই জগতে কোনো অযোগ্য ব্যক্তি বলে কিছু কেউ হয় না, এটা আমাদের প্রথম মনে রাখতে হবে। বাংলা বর্ণমালায় 50টা বর্ণ আছে, এমন কোনো বর্ণ নেই
যা দিয়ে মন্ত্র তৈরি হয়নি। বলা হয় যে এত গাছ রয়েছে, কোনো গাছের এমন কোনো শিকড় নেই যা দিয়ে ঔষধ তৈরি হয় না। ঠিক সেরকম এই জগতে কোনো মানুষ এমন নেই যে অযোগ্য, সে কোনো না কোনো বিষয়ে যোগ্য। তাহলে অভাব কোথায়? যো জাগা তত্র দুর্লভা। দুর্লভটা কোথায়? যে দেখতে পাচ্ছে না, তার ভেতর কি গুণ আছে সে যখন দেখতে পাচ্ছে না, এই লক্ষ্য রাখতে পারছে না, সেটাই হচ্ছে তার অযোগ্যতা। এছাড়া কোনো অযোগ্য বলে কিছু হয়নি। সেই জন্য নিজেকেই ঠিক করতে হবে যে আমার কোনটায় বেশি পারদর্শী, আমি কিসে বেশি সাবলীল। এটা যদি আমি এটা নিজেরা বুঝে নিতে পারি, তাহলে বিবেকানন্দের শিক্ষা ভাবনা হচ্ছে এইটি। ওই গতানুগতিক ধারায় আমাকে সব একদিকে চলতে হবে এমনটা কেউ বলছে না। স্বামীজি তো কখনো বলেননি। তো স্বামীজি বলছেন গরু মিথ্যা কথা বলে না, দেওয়াল চুরি করে না, গরু গরুই থেকে যায়, দেওয়াল দেওয়ালই থেকে যায়। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে থাকে। মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে, মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে। কিসের দ্বারা? না এই কথার দ্বারা, যে ওয়াচ ইউর ওয়ার্ড, আমি কি কথা বলছি। বলা হয় আমাদের এই পৃথিবীতে কত ধাতব অস্ত্র আছে, সেই ধাতব অস্ত্র দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, তাহলে সেই আঘাতের ক্ষতস্থান সারানোর জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, ঔষধপত্র আছে। কিন্তু আমাদের সব থেকে শরীরের কোমলতম অঙ্গ হচ্ছে জিহ্বা। এই জিহ্বা দিয়ে যদি আঘাত করা হয়, বলা হয় সেই আঘাত না ধাতব অস্ত্রের আঘাতের থেকেও বেশি ভয়ঙ্কর। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো মেডিসিন আবিষ্কার হয়নি যে ওই ক্ষতটাকে রিকভারি করবে। ঠিক বলছি কি না? কথায় কথায় আমরা ব্লক করি তো, কিসের দ্বারা ব্লক করি আর কিসের দ্বারা আনব্লক করি? এই ওয়াচ ইউর ওয়ার্ড, যে আমরা কথার মধ্যে দিয়ে অপরকে শত্রু বানাতে পারি, আবার কথার মধ্যে দিয়ে অপরকে আমরা মিত্র বানাতে পারি। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা কিভাবে কথা বলবো। ঠিক আছে? ওয়াচ ইউর ওয়ার্ড। নেক্সট WA, A ফর হচ্ছে অ্যাকশন। আমরা কি কাজ করছি সেইটির দিকে আমাদের ভীষণ পরিমাণে লক্ষ্য রাখতে হবে। এটা একটি আরেকটি শিক্ষা। আমরা যখন যেমন খুশি তেমন আচরণ করতে পারি না, যেমন খুশি কাজ করতে পারি না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ভাবতে হবে সুকৃতম কৃতম, আমরা কি ভালো কাজ করতে পারি, আমরা কি ভালো কাজ করতে পারি। হ্যাঁ, সেটা ওই একটা গল্পের কথা মনে পড়ছে আমার। এক খাবারের জায়গায় ডাইনিং রুমে অনেক বাচ্চারা খেতে বসেছে। এবার বাচ্চাদের সব ওই কাঁটা চামচ দিয়ে খাওয়ার নুডলস খেতে দিয়েছে। এবার কাঁটা চামচগুলো বাচ্চাদের এই হাতের থেকে কিছুটা বড়। ঠিক আছে? এবার বাচ্চারা তো এরকম নিয়ে মানে মুখে ঢোকাতেই পারছে না, ঘোরাতে পারছে না, এত বড়। তখন ওরা ভেবে পাচ্ছে না যে কি করে সেটা খাবে, কি করে সেটা নিজেরা খাবে, কিন্তু সামনে এত লোভনীয় নুডলস রয়েছে। তখন একজন বাচ্চা শিশু, তার মধ্যে সেই পরার্থপরতার ভাব জাগ্রত হয়েছে। সে তখন কি করলো, কি করে খাওয়া যাবে না, যখন ওই বড় চামচটা দিয়ে আমার অপোজিট সাইডে যে বসে রয়েছে তার মুখে যদি আমরা খাবারটা তুলে দিতে পারি, দেখা যাবে কেউ না কেউ আমার মুখেও খাবারটা তুলে দেবে। ওয়াচ ইউর অ্যাকশন। আমরা ভুলে যাই যে আমাদের কি করণীয়। আমরা যদি ঠিক ঠিক কর্ম করতে পারি, আমরা যদি অপরের কথা ভাবতে পারি, তাহলে অপরেও আমার কথা ভাববে। একদম প্র্যাকটিক্যাল সত্য এটা, যে আমরা যদি অপরের চিন্তা করতে পারি, তাহলে অপরেরাও আমার জন্য চিন্তা করবে। হ্যাঁ, এটা আমরা যেহেতু প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি, সেই জন্য অনেক দৃষ্টান্ত আমরা দিতে পারি। তো কি পরে বলবো সেইগুলো, কিন্তু আমাদের মূলত যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ওয়াচ ইউর অ্যাকশন। প্রত্যেকটা কাজ যেন আমার আচরণগত হয়। এখন এত সমস্যা কেন?
না মা হয়ে মায়ের আচরণ দেখা যাচ্ছে না, পিতা হয়ে পিতার আচরণ দেখা যাচ্ছে না, শিক্ষক শিক্ষিকার মতো আচরণ করছে না, সাধু সন্ন্যাসীরা সাধু সন্ন্যাসীর মতো আচরণ করছে না। সেই জন্য আজকে আমাদের সমাজের দিকে তাকালে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে হচ্ছে। আমরা যদি প্রত্যেকের আচরণ করি, ছাত্রছাত্রী হয়ে যদি ছাত্রছাত্রীর মতো আচরণ করি, তাহলেই দেখব যে সমাজ ব্যবস্থাটা অনেকটা ঠিক হয়ে যাবে। ওয়াচ ইউর অ্যাকশন, WAT ফর থট। ওয়াচ ইউর থট, আমরা কি চিন্তা করছি সেই দিকে আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। যে আমরা কি সবসময় হীনমন্যতায় ভুগছি যে আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কিছু হবে না। খুব সুন্দর কয়েকটি কথা রয়েছে। ইফ ইউ থিঙ্ক আই ক্যান, ইউ আর রাইট, ইউ ক্যান। ইফ ইউ থিঙ্ক আই ক্যান নট, ইউ আর রাইট, ইউ ক্যান নট। যে আমরা যদি মনে করি, স্বামী বিবেকানন্দ বলছেন তোমার ভোকাবুলারি থেকে না শব্দটাকে আগে বাদ দিয়ে দাও। আমাদের প্রথম শুরু হয় যে আমার দ্বারা এটা হবে না, আমি এটা পারবো না। কিন্তু আমরা যদি একটু চেষ্টা শুরু করি, স্বামীজি সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে বলেছিলেন, ইন হিম এভরিথিং ওয়াজ পজিটিভ, নাথিং নেগেটিভ। এই একটি মাত্র মানুষ যার মধ্যে সব ইতিবাচক, কোনো নেতিবাচক কিচ্ছু নেই, সব পজিটিভ। এই আমাদের হ্যাঁ বলার অভ্যেস করতে হবে যে আমি চেষ্টা করে দেখতে পারি, ঠিক আছে? সেই জন্য ওয়াচ ইউর থট, আমার চিন্তা যেন ঠিকভাবে থাকে। সি ফর ক্যারেক্টার, স্বামীজি বারবার করে এটার ওপর ভীষণ জোর দিয়েছেন। চরিত্র চাই, বাকি সব হয়ে যাবে। এই চরিত্রবান হওয়ার কথা স্বামী বিবেকানন্দ বারবার করে বলেছেন। এই কিছু বছর আগেই আমরা খবরের কাগজে দেখেছিলাম না, একজন ডক্টর বাবু তিনি অ্যাপেন্ডিক্স অপারেশন করবেন বলে ঠিক করলেন, কিন্তু অ্যাপেন্ডিক্স অপারেশন করে পেতেন হয়তো 5,000 10,000 টাকা, কিন্তু তার পাশেই রয়েছে একটা কিডনি, তিনি কিডনিটা চুরি করে নিলেন, এখন তিনি জেলে রয়েছে। হ্যাঁ, তাহলে তিনি কেরিয়ার তৈরি করেছিলেন কিন্তু ক্যারেক্টার তৈরি হয়নি। ওয়াচ ইউর ক্যারেক্টার। আমাকে বারবার করে মনে রাখতে হবে, আমরা শুধু কেরিয়ারের পিছনে যেন না দৌড়াই, আমরা যেন চরিত্রবান হই। আমাকে তোমাকে রাস্তা দিয়ে যখন হেঁটে যাব তখন 10টা মানুষ দেখলে সম্মানের দৃষ্টিতে যেন দেখে যে হ্যাঁ ওই দেখো একজন হেঁটে যাচ্ছে, ব্যক্তিত্ববান পুরুষ, ব্যক্তিত্ববান নারী, তারা হেঁটে যাচ্ছে। এটা যেন আমরা তৈরি করতে পারি নিজেদের চরিত্রের দ্বারা। কিসের দ্বারা তৈরি হয়? এটা চরিত্রের দ্বারা। সেই জন্য ওয়াচ ইউর ক্যারেক্টার, ঠিক আছে? আর কি? WATCH ফর হ্যাবিট, আমাদের অভ্যাস। আমরা যেমন অভ্যাসের বশবর্তী হব আমরা তেমনটি হয়ে যাব। অভ্যাস আমাদের কিসে পৌঁছে দিতে পারে? না আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারে, সৌভাগ্য বা দুর্ভাগ্যে আমাদের পৌঁছে দিতে পারে। এটাকে সুন্দর করে একটু সাজিয়ে বলা যায় যে আমরা কথা দিয়ে শুরু করেছিলাম ওয়াচ ইউর ওয়ার্ড। তা আমরা কথাটা বলি তার আগে কি করতে হয়? আমাকে চিন্তা করতে হয়। আমি চিন্তা না করে কোনো কথা বলতে পারি কি? আমরা না, আমরা চিন্তা না করে কোনো কথা বলতে পারি না। সেজন্য বলা হয় ওয়াচ ইউর থট, দে বিকাম ইউর ওয়ার্ডস। ওয়াচ ইউর ওয়ার্ডস, দে বিকাম ইউর অ্যাকশন। ওয়াচ ইউর অ্যাকশন, দে বিকাম ইউর হ্যাবিট। ওয়াচ ইউর হ্যাবিট, দে বিকাম ইউর ক্যারেক্টার। ওয়াচ ইউর ক্যারেক্টার, দে বিকাম ইউর ডেস্টিনি। যেমন আমাদের ওই সাজালে এরকম হয়, সুচিন্তা করলে সুকথা মুখ দিয়ে বেরোবে, সুকথা বললে সুকাজ হাত দিয়ে হবে, সুকাজ করলে সু অভ্যাস তৈরি হবে, সু অভ্যাস তৈরি হলে আমরা সচ্চরিত্রের অধিকারী হব, সচ্চরিত্রের অধিকারী হলে আমরা সৌভাগ্যের অধিকারী হব। এবার সুয়ের জায়গায় যদি কু বসিয়ে নিই তাহলেই গণ্ডগোল হয়ে যাবে। কুচিন্তা করলে কুকথা মুখ দিয়ে বেরোবে, কুকথা বললে কুকাজ হাত দিয়ে হবে, কুকাজ করলে কু অভ্যাস তৈরি হবে, কু অভ্যাস তৈরি হলে আমরা দুশ্চরিত্রের তৈরি হব, অধিকারী হব, দুশ্চরিত্র হলে দুর্ভাগ্যের অধিকারী হব। আমরা সৌভাগ্য চাই না দুর্ভাগ্য চাই? কোনটা চাই? সৌভাগ্য চাই। তাহলে সৌভাগ্য পেতে গেলে কি করতে হবে? আগে সুচিন্তা করতে হবে, চিন্তার দিকে আমাদের নজর রাখতে হবে, তাই তো? সেই সুচিন্তা কি না, আমি কিছু সুকৃতাম, আমি যেন কিছু ভালো কাজ করে যেতে পারি সমাজের জন্য। এই সমাজের জন্য যদি আমি কিছু ভালো কাজ করে যেতে না পারি তাহলে জীবনটা আমাদের বৃথা। যাবৎ জীবনে আদান
স্যাৎ প্রদানম ততোধিকা মিত্যেষা প্রার্থনা স্মাকাম ভগবান পরিপূর্ণতম। হে ভগবান, হে আল্লাহ, তুমি আমার এই প্রার্থনা পূরণ করো যে বেঁচে থাকতে জীবনে সমাজ থেকে, বাবা মার কাছ থেকে, পৃথিবী থেকে, রাষ্ট্র থেকে যা কিছু আদায় করছি, বেঁচে থাকতে যেন সমাজকে, পৃথিবীকে, বাবা মাকে, রাষ্ট্রকে আমরা যেন তার দ্বিগুণ ফেরত দিয়ে যেতে পারি। না হলে তুমি আমি একটা পৃথিবীর বোঝা হয়ে যাব, তাই না? সেই জন্য বলা হচ্ছে যা কিছু, স্বামী বিবেকানন্দ বলছেন যখন জন্মেছিস তখন একটা দাগ রেখে যা, একটা দাগ রেখে যাওয়ার শিক্ষা স্বামী বিবেকানন্দ দিচ্ছেন। এই বর্তমান শিক্ষার ইমপ্লিমেন্ট কি হবে? স্বামী বিবেকানন্দ বলছেন যে দেখো, আমায় যদি পুনরায় ছাত্র হতে হয় তাহলে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স এইসব একটা বিষয় নিয়েও ভাববো না, আমি একটা বিষয়ের উপর ধ্যান দেবো, সেটা হলো কনসেন্ট্রেশন। ম্যাডাম কিছুক্ষণ আগে যখন ঘোষণা করেছিলেন তখন বলেছেন শিক্ষার একটি ভিত্তি হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। শিক্ষার সার হচ্ছে একাগ্রতা। এই কনসেন্ট্রেশনের দিকে স্বামী বিবেকানন্দ খুব জোর দিলেন। কনসেন্ট্রেশন পাওয়ার যদি ঠিকভাবে হয় তাহলে আমাদের নেক্সট আসে হচ্ছে কনফিডেন্স পাওয়ার। যে স্বামী বিবেকানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দের ভাষায় না আমাদের একটা ভাষা আছে যে কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। এখন স্বামীজি এটা একদম পছন্দ করতেন না। স্বামীজি বলছেন এই ওভার কনফিডেন্স বলে কিছু হয় না। ওভার কনফিডেন্স কি না? সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। হ্যাঁ, তো এখন এই যে কনফিডেন্স পাওয়ার যদি আমাদের বাড়ে তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। কিন্তু সমস্যা কোথায়? রাবণেরও প্রচুর কনসেন্ট্রেশন পাওয়ার ছিল, রাবণেরও প্রচুর কনফিডেন্স লেভেল ভালো ছিল। এই সমাজে যারা দুর্নীতির সাথে যুক্ত না, তাদের প্রচণ্ড হায়ার কনসেন্ট্রেশন আর কনফিডেন্স তো ছেড়েই দেওয়া যায়, তবেই তারা সমাজের এত বড় বড় ক্ষতি করতে পারছে। তাহলে বিবেকানন্দকে কিসের প্রয়োজন? বিবেকানন্দের শিক্ষা ভাবনা এখানে কিসের প্রয়োজন? বিবেকানন্দ এর সঙ্গে যেটা অ্যাড করলেন সেটা হলো আনসেলফিশনেস, নিঃস্বার্থপরতা। আনসেলফিশনেস ইজ গড, স্বামী বিবেকানন্দ বলছেন। আমরা যদি নিঃস্বার্থপর হতে পারি, এখন আমরা আজকে বললাম নিঃস্বার্থপর হবো, আর কলেজ থেকে গেট থেকে বেরিয়ে নিঃস্বার্থপর হতে পারবো? এটা এত সোজা নয়। এটার জন্য চাই ওই অভ্যাস, প্র্যাকটিস। যে আমরা যদি একটু হলেও, কি একটু হলেও, আমরা এখানে যারা বসে আছি আমাদের প্রত্যেকের অক্ষর জ্ঞান হয়েছে। এখন আমারই চারপাশে, আমি বলছি না এই কথাটা, বিবেকানন্দ বলছেন, আমরা যেখানে বসবাস করছি তার চারপাশে এমন কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো অর্থের অভাবে কোচিংটা নিতে পারছে না, পড়াশোনাটা করতে পারছে না ঠিক মতো। আমার অক্ষর জ্ঞান হয়েছে, স্বামী বিবেকানন্দ বলছেন তাদেরকে যদি আমরা গিয়ে একটু হাতে কলমে যদি কিছু শিখিয়ে দিতে পারি তাহলেই সেটা বিরাট একটা কাজ হবে, বিরাট একটা কাজ হবে। যে তাকে আমরা একটু স্বাক্ষর করে দিলাম, স্বাক্ষরতা শেখালাম, অক্ষর জ্ঞানের সাথে পরিচয় ঘটিয়ে দিলাম, এমন কিছু আমার এতে এসে যাবে না। কিন্তু কি হবে? এক্সপানশন অফ হার্ট, আমার হৃদয়ের সম্প্রসারণ ঘটবে। আমি যে ন্যারো মাইন্ডেড হয়ে বসেছিলাম, সংকীর্ণ মনস্কতার সঙ্গে জীবনযাপন করছিলাম, সেটা আমার আস্তে আস্তে এক্সপানশন হবে। তাতে কি আসবে? ওই শুরু করতে যেটা বলেছিলাম যে আনন্দ আনন্দ আনন্দ, কেবল ওই আনন্দের স্বাদ আমরা অনুভব করতে পারবো। নচেত হাজার হাজার রেস্টুরেন্টে গিয়ে যে আমরা গেলাম, এই বিভিন্ন জনের বার্থডেতে আমি দেখি বা কোনো কিছু অ্যানিভার্সারিতে দেখি, তো বহু ছাত্রছাত্রী একটা এরকম আনসেলফিশনেস, তার একটা প্র্যাকটিক্যাল শুরু করেছে। আমি তোমাদের সামনেও বলি, সেটা হচ্ছে ধরো এখানে তোমার বন্ধুর একটি কারোর জন্মদিন। তা জন্মদিনে কি করি না, জন্মদিনে আমি বা আমরা সবাই মিলে একটু তাকে গিফট দিই। কি গিফট দিলাম? হয়তো একটা বই দিলাম, কি একটা শোপিস দিলাম, ঠিক আছে। কিন্তু আমি একটা গিফট সকলকে শেখাই, যদি করতে পারো দেখবে সেই গিফটটা অনেক বেশি ভ্যালুয়েবল।
যাকে দিচ্ছ যে দিচ্ছে, দুজনের উভয়ের কাছে। আমি কি বলি না, আমি এটা বলি যে কিছু আমরা লজেন্স কিনলাম, কিছু হয়তো ক্যাডবেরি নিলাম, কিছু কেক নিলাম, বিস্কিট নিলাম, নিয়ে এবার যার জন্মদিন তার কাছে গিয়ে বললাম যে দেখ এইগুলো আমরা আজকে কিনেছি, তবে তুই খাবি বলে নয়। সে ভাববে হয়তো আমার জন্য, বলবে না তুই খাবি বলে নয়, তোকে নিয়ে আমরা একটা জায়গায় যাবো। কোথায় না, একটা অরফ্যান হোমে যেতে পারি, কিংবা একটা স্লাম এরিয়াতে যেতে পারি। সেখানে গিয়ে যার জন্মদিন তাকে তার হাত দিয়ে তার বন্ধুরা যদি ওই বাচ্চাদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করিয়ে কি হবে, তখন বুঝবে যে যার জন্মদিন তার একটা বিরাট আনন্দর অধিকারী হয়ে গেল। তখন তোমরা বন্ধুরা সবাই মিলে বলবে এই দেখ তোকে আজকে আমরা এই আনন্দটা গিফট দিলাম, যেটা বাড়িতে বসে ওই পোলাও মাংস খেয়ে বা 1000 গিফট পেয়ে হবে না। এই আনন্দটা গিফট দেওয়ার অভ্যেস যদি করতে পারো, তাহলে যারা দিচ্ছ যাকে দিচ্ছ দুজনেরই মধ্যে ওই আনসেলফিশনেস ইজ গড, এই বাস্তব প্রয়োগ যদি আমরা না ঘটাতে পারি। এবার এই ইমপ্লিমেন্টেশনটাই যখন আমরা ক্লাসরুমে যাচ্ছি স্টুডেন্টদের কাছে, দেখবে সেই একই দরদ, সেই একই ভালোবাসা দিয়ে আমরা শিক্ষা দান করতে পারছি। আমরা সম্পূর্ণরূপে একেবারে নিজেকে উজাড় করে দিতে পারছি একজন ছাত্রছাত্রীর কাছে। এগুলো সব এক একটার সঙ্গে একটা লিঙ্ক আপ আছে। হ্যাঁ, এখন যদি না করো তাহলে বুঝতে পারবে না, যদি করো হাতে কলমে তখন বুঝতে পারবে যে এই যে উদারতাটা যে আমাদের মধ্যে এসে জাগবে। সেই বলছিলাম যে আচরণ, আচার্য কি আচরণ করবে না, শিক্ষক কথার মধ্যেই সেটা লুকিয়ে আছে। তালবস্যি মানে শিষ্টাচারী, শিষ্টাচার আচরণ করে দেখাবেন একজন শিক্ষক। তারপরে যুক্ত খ হচ্ছে ক্ষমাশীল, তাকে ক্ষমাশীলের আচরণ করে দেখাতে হবে। আর ক হচ্ছে কর্মবীর, তাকে কর্মবীর হতে হবে। একজন শিক্ষকের এই 3টে গুণ তার আচরণের মধ্যে থাকবে, তবে সে একজন আচার্যে পরিণত হবে। বুঝে যাচ্ছে তো? এই যে গুণগুলি যদি আমরা আয়ত্ত করতে চাই, সেই গুণগুলিকে আনবার জন্য আমাদের বাস্তব জীবনের প্রয়োগে ঘটাতে হবে। ওই জন্য স্বামী বিবেকানন্দ বললেন ওই 5টি ভাব, গোটা লাইব্রেরি মুখস্থ করার থেকে 5টি ভাবকে যে আত্মস্থ করতে পেরেছে, সে স্বামীজির ভাষায় অনেক অনেক বেশি শিক্ষিত। কেন না, স্বামী বিবেকানন্দ নিজে এই কথা বলছেন যে আমি সেই দেবতার পূজারী, তোমরা যাকে ভ্রান্তবশত মানুষ বলে থাকো, আমি সেই দেবতার পূজারী। আবার স্বামী বিবেকানন্দ বলছেন যে দেবতা নিরন্নের মুখে অন্ন জোগাতে পারে না, যে দেবতা বিধবার অশ্রুমোচন করতে পারে না, সেই দেবতা আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবে, আমি তা বিশ্বাস করি না। তাহলে কোন দেবতাকে স্বামী বিবেকানন্দ চাইছেন না, এই মানুষের মধ্যে যিনি বিরাজ করছেন। এতে কি হবে, আমাদের একে অপরের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা অনেক গুণ বেড়ে যাবে না? এই যে সমাজের দিকে তাকালে যে এত হানাহানি, এত কাটাকাটি, এই ভয়ঙ্কর পরিস্থিতি, কেবল কেন? কেবল এই স্বার্থপরতার ভাব থেকে। সেই জন্য যদি আমরা একে অপরের প্রতি ভালোবাসা আসে, তবেই আমরা কিন্তু আদর্শ মানুষ হতে পারব। আমি একজন আদর্শ শিক্ষক মশাইয়ের গল্প সব জায়গায় বলি। বিদ্যামন্দির কলেজ, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজ, অনেকে হয়তো তোমরা নাম শুনেছ, বেলুর মঠে ঢোকবার ঠিক বাম দিকে। সেই বিদ্যামন্দির কলেজের একজন অধ্যাপক, তিনি একদিন কলেজে আসছেন। কলেজে আসবার পথে তিনি শুনতে পেয়েছেন ওনার ছেলের কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তুমি হলে কি করব? খবরটা পেয়েই আমাদের যদি কোনো প্রিয়জন মারা যায়, আমরা যদি কলেজে আসবার মুখে শুনতে পাই, আমরা সঙ্গে সঙ্গে তার কাছে যাব। সেই শিক্ষক মহোদয় তিনি শুনতে পেলেন যে তার ছেলে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তিনি যথারীতি কলেজে এলেন। একদম প্রথম থেকে বৈকাল পর্যন্ত তার যা যা ক্লাস ছিল তিনি নিলেন।
নিয়ে যাওয়ার সময় প্রিন্সিপাল মহারাজকে বলছেন, মহারাজ কালকের ফার্স্ট ক্লাসটা যদি আমাকে একটু পিছিয়ে দেন তাহলে খুব ভালো হয়। মহারাজ তখন বলছেন, আপনি তো কোনোদিন এরকম বলেন না, কিছু কি হয়েছে? তখন সেই প্রফেসর বলছেন যে মহারাজ আজকে আমি কলেজে আসবার সময় একটি আমার বড় দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? বলছে আমার ছেলে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। মহারাজ না বসেছিলেন, উঠে দাঁড়িয়ে পড়েছে চেয়ার থেকে। বলছেন বলেন কি, আপনার ছেলে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি আসবার সময় খবর পেয়েছেন, তবু আপনি জাননি, আমাদেরকে এসে বলেননি? তখন সেই প্রফেসর বলছেন, আমার তো একটি ছেলে মারা গেছে মহারাজ, এখানে আমি যদি তার কাছে যেতাম, আমার এখানে এতগুলো ছেলে, তারা যে আমার এই ক্লাস থেকে বঞ্চিত হতো মহারাজ, আমি সেটা কি করে করি? এটা এক্সট্রিম লেভেলে একেবারে আমরা তাদেরকে প্রণাম জানাই, সাধু সন্ন্যাসী হয়েও তারা আমাদের প্রণম্য। যে এই যে অবস্থা তিনি আমাদের সামনে তুলে ধরছেন, তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে ডেডিকেশন কোন জায়গায় পৌঁছাতে হয়। একজন শিক্ষক শিক্ষিকা, একজন প্রকৃত মানুষের এই ডেডিকেশনটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের মূল শিক্ষা ভাবনা, যেটাই বর্তমান পরিস্থিতিতে একেবারে আমরা ইরেজার দিয়ে মুছে ফেলেছি, জীবন থেকে আমাদের সরে গিয়েছে। কিন্তু এই যে মূল স্রোতে যদি আবার আমরা ফিরে আসতে পারি, তখনই আমরা একজন প্রকৃত মানুষে পরিণত হতে পারবো, প্রকৃত শিক্ষকে পরিণত হতে পারবো। ঠিক কি না বলো? সমাজের দিকে এখন যদি তাকাই আমরা এই চিত্রই দেখছি তো। আর কি স্বামী বিবেকানন্দ বলছেন যে তুমি যদি যোগ্যতা সম্পন্ন হও, তোমার পথের অন্তরায় কেউ হবে না। আমরা মানুষ হবার প্রথম কথা দিয়ে শুরু করেছিলাম। এখন স্বামী বিবেকানন্দ কি মানুষ হতে বলছেন? না, একজন ভালো প্রকৃত মানুষ, আদর্শবান মানুষ। কিরকম? দেখো, যখন আমরা বাড়িতে কোনো আমাদের ইলেকট্রিক পার্টস খারাপ হয়ে যায়, কোনো জলের কল খারাপ হয়ে যায় বা কিছু, তখন আমরা অপেক্ষা করে বসে থাকি একজন ভালো ইলেকট্রিশিয়ান আসবে, একজন ভালো প্লাম্বার আসবে, সে এসে ওটা সারিয়ে দাঁড়িয়ে দেবে। এইবার আমি তুমি যাদের কাছে যাচ্ছি তারাও এক্সপেক্ট করে বসে আছে, কিন্তু একজন ভালো মানুষ আমার কাছে আসবে, একজন ভালো টিউটর আমার কাছে আসবে, একজন ভালো টিচার আমার কাছে আসবেন, এইরূপ আশা করে তারা বসে আছে। কিন্তু আমরা সেই ভালো হতে কতখানি সক্ষম সেটা আগে নিজেদেরকে বুঝে নিতে হবে। এই ভালো মানুষ কি করে হতে হয় সেটার একটা ডেফিনেশন আমাদের শাস্ত্রে দেওয়া আছে। বলছে যথা কনক পরীক্ষাতে নির্ঘর্ষেনা ছেদনা তাপ তার নাই, তথা পুরুষ পরীক্ষাতে শ্রুতে না শীলে না গুণে না কর্মনা। যদি খাঁটি সোনা কিনতে হয় তাহলে 4টে পরীক্ষার মধ্যে দিয়ে সেই সোনাকে যেতে হয়, তবে ওই একেবারে এখন সব হয়েছে নাকি 80 ক্যারেট নাকি সোনা পাওয়া যায়, তোমরা ভালো জানবে, তা ওই সোনাটি পাওয়া যাবে। ঠিক সেরকম কি পরীক্ষা? বলছে নির্ঘর্ষেনা, তাকে প্রচণ্ড পরিমাণে ঘর্ষণ সহ্য করতে হবে। তারপরে ছেদনা, তাকে ওই ডিজাইন করবার জন্য ছেদন করতে হবে। তাপের মধ্যে তাকে গলাতে হবে। তারণ, তাকে তারণ সহ্য করতে হবে, তবে ওই অঞ্জলি জুয়েলার্সের একটা সুন্দর ডিজাইনের গয়না দেখলেই আর চোখ ফেরাতে ইচ্ছা করবে না। কিন্তু সেইটি হতে গিয়ে তাকে কতগুলো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। মূলত 4টি পরীক্ষা। ঠিক ভালো খাঁটি মানুষ হতে গেলে এরকম 4টে পরীক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে। কি কি বলেছে? শ্রুতে না। শ্রুতি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বেদের অপর নাম শ্রুতি, সেই জন্য শ্রুতি কথার আরেকটি অর্থ হচ্ছে জ্ঞান। আমাদেরকে জ্ঞান আহরণ করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। আমরা যে কোনো কারোর কাছ থেকে যে কোনো কিছু ভালো কিছু শিখতে পারি। এইটি যদি আমাদের থাকে তাহলে একজন আমি খাঁটি মানুষ হতে পারি। আমি যদি টিচার হয়ে ছাত্রদের সামনে গিয়ে হাজির হলাম আর মনে করছি যে আমি একজন টিচার, আমি সব জানি, ওর কাছ থেকে আমার কিছু শেখার নেই,
তাহলে বুঝতে হবে সেই শিক্ষকের এখনো শিক্ষা সম্পূর্ণ হয়নি। এটা আগে বুঝে নিতে হবে। কারণ স্বামী বিবেকানন্দ বলছেন আদর্শ শিক্ষক কে না, যিনি মনে করেন যে আমি ছাত্রকে তৈরি করে ফেলবো, সেই আদর্শ শিক্ষক নয়। আদর্শ শিক্ষক হচ্ছে সে যে শুধুমাত্র ছাত্রদের মধ্যে থাকা অপগুণগুলোকে খালি সরিয়ে দেয়, ছাত্রছাত্রীর মধ্যে ভালো গুণ অটোমেটিক্যালি আছে সেটার প্রকাশ ঘটানো। আমার এই প্রসঙ্গে একটা কাহিনীর কথা মনে পড়ে। একজন ওই পাথরের মূর্তি তৈরি কারিগর, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, একবার প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনি কি করে এত সুন্দর পাথরের মূর্তি তৈরি করেন? বলছে যে না, আমি তো এত সুন্দর পাথরের মূর্তি তৈরি করি না। মানে আপনি তো নিজে তৈরি করছেন এত সুন্দর ডিজাইন করে, এত সুন্দর চোখ নাক যেমন অ্যাকুরেট হওয়ার দরকার তেমনভাবেই পাথরের মূর্তিটা তৈরি করছেন। বলছে না, আমি পাথরের মূর্তি তৈরি করি না। তাহলে কি করেন? বলছে আমি শুধু ছেনি আর হাতুড়ি দিয়ে পাথরের অবশিষ্ট অংশটা খালি কেটে বাদ দিয়ে দিই, পাথরের মধ্যে অলরেডি মূর্তি লুকিয়ে আছে সেটা বেরিয়ে আসে। এটা হচ্ছে শিক্ষকের কাজ। কি সুন্দর ভাবনা! এই ভাবনাগুলো আমাদের নেওয়া খুব প্রয়োজন। এই হচ্ছে শিক্ষা ভাবনা স্বামী বিবেকানন্দের। আমরা যদি মনে করি যে আমরা কাউকে শেখাচ্ছি, আমার অহংকার এসে জুটবে, আর অহংকার এসে জুটলে সে কখনোই একজন ভালো শিক্ষক হতে পারবে না। সেই জন্য তার ভেতরেই রয়েছে, আমরা শুধু ওই খারাপটিকে বাদ দিয়ে দিতে পারি মাত্র। কারণ আমরা খারাপ গুণগুলোকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি যে এটা খারাপ গুণ, এটা বাদ দিতে পারি। বুঝে যাচ্ছে তো? সেই জন্য শ্রুতে না, জ্ঞান আহরণ করতে হবে। শীলে না, শীলে না মানে গুড বিহেভিয়ার, যেটা বললাম যে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ভালো মানুষ হতে গেলে গুড বিহেভিয়ার আমাদের থাকতে হবে। শ্রুতে না, শীলে না, গুণে না। আমাকে স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট এখন চারদিকে হচ্ছে গভর্নমেন্টের, আমাকে স্কিলড হতে হবে, গুণী হতে হবে। স্বামী বিবেকানন্দ এই জন্য বললেন যেখানে গুণ সেখানে আমার মাথা নত হয়ে আসে, যে আমার কোনো না কোনো বিষয়ে যেন আমি গুণী হই, আমার যেন একটা পারদর্শী হই। আমি এটা ভালো পারি, আমি হয়তো খুব ভালো আলপনা দিতে পারি, আমি ভালো পেপার কাটিং করতে পারি, তার সঙ্গে আমি বাদ বাকিটা পারি, কিন্তু একটা না একটা কোনো বিষয়ে আমার যেন পারদর্শিতা থাকে। কেন? সেই পারদর্শিতা আমাকে কি করবে? এখন মনে হতে পারে মহারাজ আপনি এই আলপনা দেওয়ার কথা বললেন, পেপার কাটিংয়ের কথা বললেন, শুনে রাখো তাহলে এই কোনো না কোনো বিষয়ের যদি আমার পারদর্শিতা থাকে তাহলে আমার কনসেন্ট্রেশন পাওয়ার এবং কনফিডেন্স লেভেল দুটোই বাড়াবে, সব ক্ষেত্রে এই দুটোই বাড়াবে। তো সেই জন্য আমাদের শ্রুতে না, শীলে না, গুণে না। এবার হচ্ছে কর্ম না, শুধু ভালো করতে পারলেই হবে না, গুণী হলেই হবে না, ওটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমি ভালো গান গাই কিন্তু বাথরুমে ঢুকে হবে না, এই মঞ্চে উঠে এদের মতো গান গাইতে হবে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকার। তো এইরকম তার ইমপ্লিমেন্টেশন, কর্ম না যে আমি আমার গুণ আছে কিন্তু আমি সেটাকে সারা জীবন লুকিয়ে রেখে দিলাম। এখন আর সেটা নেই। আমার খুব ভালো লাগে যে মা ঠাকুমারা কোনোদিন ভাবেইনি যে আমি নিজে এত ভালো রান্না করি। হ্যাঁ, জানো তো তোমাদের মা ঠাকুমারা এই রান্না করেছে, রান্না করবার সময় তোমাদের হয়তো খেতে দিয়েছে, খেতে দেওয়ার সময় খাবার পেয়ে তোমরা বলেছো এটা কোনো রান্না হয়েছে, তোমরা কোনো ভালো রান্নাই করতে পারো না। আবার সেই মা ঠাকুমাদের এই রান্না তুমি যখন এখন সুন্দর করে 5G ফোন কিনে ব্লগ বানিয়ে দেখো ঠাকুমা এই ইনগ্রিডিয়েন্টসগুলো যে রান্না করছে, একেবারে লাইকসে শেয়ারে ভর্তি, তখন মা ঠাকুমার রান্না কত ভালো হয়ে গেল। তাহলে কর্ম না প্রয়োজন আছে। এই প্রত্যেকটা ফিল্ডে যদি আমি প্রয়োগ ঘটাতে না পারি তাহলে হবে না। স্বামী বিবেকানন্দ এইগুলি বারবার করে আমাদেরকে বলছে যে যদি আমরা এই বাস্তব সম্পন্ন না হই তাহলে আমরা বারবার করে পিছিয়ে পড়ব। কিন্তু স্বামী বিবেকানন্দের বড় ইচ্ছা, স্বামী বিবেকানন্দ কতকাল আগে, আজ থেকে 128 বছর আগে শিকাগোতে ধর্ম মহাসভায় কোয়ান্টাম ফিজিক্সের কথা বলে এসেছেন, যার বাস্তব রূপায়ণ
কয়েক বছর আগে আমরা দেখতে পেয়েছি। কতকাল আগে স্বামী বিবেকানন্দ ভেবে এসেছেন। কেন না, স্বামীজির এই চিন্তা ভাবনাটি হচ্ছে এই যে আমরা যা আছি, ভারতবর্ষ যে অবস্থায় পড়ে রয়েছে, সেই ভারতবর্ষ ভবিষ্যতের ভারতবর্ষ অতীতের ভারতবর্ষ থেকে অনেক বড় হবে। স্বামী বিবেকানন্দ নিজেও তাই চাইছেন, আমি যা হতে পারিনি আমার সন্তানেরা তার চেয়ে অনেক বড় হবে। এরকম ভাবলে কজন ভাবতে পারে? একজন শিক্ষক শিক্ষিকার সেখানেই সার্থকতা। একটু আগে ইন্দ্রনীল বাবু বললেন, তোমাদের মাঝেই আজকে রামকানাই বাবু এসছেন, তিনি এই স্কুলেরই এই ইনস্টিটিউট থেকেই বিএড করেছেন, এখন কলেজে অধ্যাপনা করছেন। আবার তোমরাও এখান থেকে কেউ এরকম করবে। তো সার্থকতাটা কোথায় না, যখন এই একটা জায়গায় প্রতিষ্ঠা লাভ করছে। আরও সার্থকতা কোথায়, যখন সে তাকেও ছাপিয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ এইটি বলছে, আমি যা হতে পারিনি আমার সন্তানেরা আমার চেয়েও শতগুণে বড় হবে। তবে তো ঠিক ঠিক শিক্ষায় শিক্ষিত বোঝা যাবে যে আমি একজন প্রকৃত শিক্ষক হয়েছি, আমি শিক্ষা অর্জন করতে পেরেছি। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। কি বলেছিলাম একটু মনে করার চেষ্টা করি। কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমাদের বারবার করে মনে রাখতে হবে, কতক্ষণ হয়েছে? ও এখনো 10 মিনিট আছে। আমি ভেবেছি আজকে 1 ঘন্টা বলবো। তো আমাদের প্রথম হচ্ছে মানুষ তৈরি হতে হবে। মানুষ তৈরি হতে গেলে কি হতে হবে সেগুলো বলা হলো। আচ্ছা, এখন যেটা আমাদের করণীয় সেটা একটু বলি। সকলের সাথে অ্যাডজাস্টমেন্ট। আমাদের বেলুড়ে শিক্ষণ মন্দিরে একটি বিএড কলেজ আছে। সেইখানে একবার যারা বিএড করতে, সেখানে তো মানে মায়েরা বা মেয়েরা যেতে পারে না, শুধু পুরুষরাই ওখানে রেসিডেন্সিয়াল বিএড কলেজ, সেখানে থাকতে পারে। বিএড কলেজের হচ্ছে মানে ভর্তির ইন্টারভিউ চলছে। সেইখানে ইন্টারভিউ টেবিলে বসে আছেন স্বয়ং স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ। তো একজন ওই টিচার, স্কুলের টিচার, তিনি বিএড করতে গেছেন, সালটা এই মুহূর্তে মনে পড়ছে না। তিনি কালী সাধক, কালী সাধক, বেশ ঝাগড়া চুল আছে, লাল জামা টামা পরে টরে এসে ইন্টারভিউ দিচ্ছে। তা মহারাজ ইন্টারভিউ নেওয়ার পরে মহারাজ জিজ্ঞেস করছে যে আচ্ছা সেসব নয় হলো, কিন্তু আপনার দৈনন্দিন মানে জীবনযাপনটা কি, মানে কি করেন? বলছে আমি সারাদিন তো স্কুলে শিক্ষকতা করি, ছাত্রদের পড়াই, ফিরে এসেও আমি বাড়িতে পড়াই, এরকম করে, কিন্তু রাত্রিবেলা আমি মায়ের পুজো করি, মায়ের গান করি। তখন মহারাজ বলছে আপনি কি হোস্টেল এইসব করবেন নাকি? বলছে হ্যাঁ নিশ্চয়ই করবো, সেটা থেকে তো আমি নিজেকে বিরত রাখতে পারবো না। তখন মহারাজ বলছেন যে দেখুন, আপনি এখানে অ্যাডমিশন নিতে পারেন, এগুলো করতেও পারেন, কিন্তু বাকিরা আপনাকে কতদিন এগুলো করতে দেবে আমি বলতে পারছি না। মানে বাকিরা কতদিন, মহারাজের ভাষাটা ছিল এরকম, বাকিদের আপনি দৌরাত্মটা আপনি কতদিন সহ্য করতে পারবেন সেটা বলতে পারছি না। উনি না একেবারে চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গিয়ে তিনি মহারাজকে একটা দারুণ উত্তর দিয়েছিলেন। উত্তরটা হচ্ছে এই, বলছেন যে দেখুন মহারাজ, বাকিদের আমি কতদিন সহ্য করতে পারবো বলতে পারছি না, কিন্তু ওরা আমাকে কতদিন সহ্য করবে সেটা আমি জানি না। মানে ওদের জন্য আমি ছেড়ে চলে যাবো না আমার জন্য ওরা সবাই ছেড়ে চলে যাবে সেটা বলতে পারছি না। কিন্তু দেখা গেল সেই ভদ্রলোক যখন ওই বিএড করছেন, তিনি সকলের বিপদে আগে ঝাঁপিয়ে পড়ছেন। সকলের যার যা প্রয়োজন তিনি একেবারে সেখানে গিয়ে, কারো শরীর খারাপ হচ্ছে তিনি রাত জেগে তার সেবা শুশ্রূষা করছেন, কারোর হয়তো কিছু জিনিসের প্রয়োজন তিনি সেটা এফোর্ট দিয়ে দিচ্ছেন। আমাদের ওইখানেই ওই যে বিএড কলেজ, সেইখানে সারদা পীঠ, সেখানে জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী পুজোর লিডার, তিনি একেবারে লিডার হয়ে গেলেন। ওনার কথায় তো বলছি, মহারাজের কাছে শুনেছি যে ওনার ওই যে সালে উনি বিএড করেছিলেন, ওনার কথায় গোটা স্টুডেন্টরা তখন উঠত বসত। তো মহারাজ মজা করে বলতেন এটা বোধহয় কালী সাধনার ফল টল বোধহয়।
কিন্তু মহারাজ এটা বোঝাতে চাইছেন অ্যাডজাস্টমেন্ট। ওই যে মহারাজ ভেবেছিলেন যে তো ওনার এই আচরণের জন্য বাকিদের অসুবিধা হবে, বাকিদের তো অসুবিধা হলোই না, বাকিরা কোঅপারেট করতে শুরু করলো। কখন করবে? যখন আমি অপরকে সাহায্য করব। এইটা হচ্ছে আমাদের একটা বিরাট শিক্ষা। এগুলো কিন্তু আমাদের ওই রামকৃষ্ণ মিশনের স্কুল কলেজ থেকেই আমরা পাই, যে তাদের জীবন যাপনটি এমন হবে যে সকলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, সকলের সঙ্গে কোঅপারেশন। তাহলে আমরা বিবেকানন্দের ভাষায় প্রকৃত মানুষ হতে পারব। আর আনসেলফিশনেস ইজ গড এটা বলেছিলাম, এটার প্রসঙ্গে দুটো গল্প সব জায়গায় বলি, এখানেও বলে একটু শেষ করতে চাই। সেই গল্প দুটি, একটি গল্প হচ্ছে এরকম যে আমরা একজন বিখ্যাত, আচ্ছা তার আগে আর একটা গল্প বলি, হ্যাঁ ওই দুটো বলার আগে। আমরা মনে করলাম এই যে এত আনসেলফিশনেস ইজ গড বললাম তো, যে অপরের জন্য কাজ করার কথা। এখন আমাদের মনে হতে পারে যে অপরের জন্য কাজ করতে গেলে কিসের প্রয়োজন? অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। কিন্তু আমাদের কাছে তো হয়তো সবসময় টাকা থাকছে না, বা হাতে পয়সা থাকছে না। তাহলে তখন আমরা কি করতে পারি? অর্থের প্রয়োজন সবসময় সেবা কাজের জন্য ম্যান্ডেটরি নয়। স্বামী বিবেকানন্দ সখার প্রতি কবিতায় লিখছেন যে দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল, থাকে যদি হৃদয় সম্বল। আমাদের হৃদয়ের সম্প্রসারণের কথা বলেছি, সেই হৃদয় সম্প্রসারণ যদি হয় তাহলেই আমাদের হবে। কীরকম? একটা এক্সাম্পল দিই, আমার এটা খুব ভালো লাগে বলতে। ধরে নেওয়া যাক এখানেই মঞ্চে এই টেবিলটা রয়েছে। এখন এই টেবিলটা আমার সরানোর প্রয়োজন। আমি ওখান থেকে একজন স্টুডেন্টকে ডাকলাম, এই এদিকে শোনো, এই টেবিলটা এখান থেকে সরিয়ে দাও তো। তা দেখা গেল সে একটুখানি খোঁড়াতে 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 এলো। যখন মঞ্চে উঠলো দেখলাম তার পায়ে হয়তো একটা ক্রেপ ব্যান্ডেজ বাঁধা রয়েছে। আমি তাকে জিজ্ঞেস করবো, এই তোমার কি হয়েছে পায়ে? না মহারাজ এরকম পায়ে চোট পেয়েছি, লেগেছে। ও তাহলে ছেড়ে দাও, তুমি গিয়ে আসনে বসো, তোমায় এই টেবিলটা সরাতে হবে না। আচ্ছা, সে ছাড় পেয়ে গেল। আরেকজনকে ডাকলাম, ঠিক আছে এই তুমি এসো, তুমি এসে টেবিলটা সরিয়ে দাও। সে খুব একেবারে আপসেট হয়ে মনমরা হয়ে আস্তে আস্তে এলো। এসে দেখা যাচ্ছে যে একটু অন্যমনস্ক হয়ে কাজটা করছে। আমরা তখন তাকে কি বলবো? হ্যাঁ অন্যমনস্ক হয়ে কাজ করিস না, হ্যাঁ বলবো না, ধমক দেবো যে কাজটা ঠিক করে কর। কিন্তু এই আচরণটাই আমাদের পরিবর্তনের প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। কেন? শেখো এটা। বাইরের ক্ষতটা ক্রেপ ব্যান্ডেজে বাঁধা অবস্থায় রয়েছে বলে সেটাকে আমরা দেখতে পেয়ে তাকে আমরা ছাড় দিলাম। কিন্তু পরের ব্যক্তি যে এলো, পরের ছাত্র এলো, তার হয়তো ক্ষতটা মনে ব্যান্ডেজ করা যাচ্ছে না। সেই মনের ক্ষতটা দেখতে পাচ্ছি না বলে আমরা তার সঙ্গে যেমন পারছি তেমন আচরণ করে ফেলছি। স্বামী বিবেকানন্দ এই জায়গাটা একটা বিরাট শিক্ষা আমাদের দিয়েছেন, যে সমাজে চলতে গেলে ওই মনের ক্ষতটা যদি আমরা বুঝতে পারি, বুঝতে পেরে যদি তার সঙ্গে একটু ঠিক ঠিক ব্যবহার, ঠিক ঠিক কথা বলতে পারি, তাহলে তার মনের জ্বালা, মনের যন্ত্রণা, মনের ব্যথা, মনের বেদনা অনেকখানি লাঘব হয়, কমে যায়। তখন তার কাছে তুমি হয়ে উঠবে একজন প্রকৃত সেবক। টাকা লাগে এটার জন্য? কোনো টাকার প্রয়োজন হয় না এই সেবা করবার জন্য। সেই জন্য ওই আনসেলফিশনেস ইজ গড স্বামী বিবেকানন্দ বলছেন। কখন সম্ভব? যখন এই নিঃস্বার্থপরতা, কোনো স্বার্থপরতার ভাবই থাকবে না, একেবারে সকলকে ভালোবেসে, সকলকে আপন জেনে যখন এইরূপ করব। আর কি? যদি হাতে দুটো পয়সা এলো, আমার ধরে নেওয়া হলো কোনো কিছুর থেকে আমরা পেলাম বা কোনো কিছুর দ্বারা অর্জন করলাম, তাহলে প্রথম ওইটির দ্বারা একটু কিছু ভালো কাজ করতে হবে। একজন বড় কোম্পানির ম্যানেজার, তিনি গাড়ি ড্রাইভ করতে করতে অফিসে যাচ্ছেন। অফিসে যেতে যেতে গাড়িতে অনেক সময় FM বাজে। সেই FM-এ ট্যাগ লাইন হয় মাঝে মাঝে। সেই ট্যাগ লাইনে বলা হচ্ছে, আপনারা কেউ
আপনাদের সঞ্চিত অর্থ বা টাকা স্বর্গে নিয়ে যেতে পারবেন না, এরকম একটা ট্যাগলাইন বলা হয়েছে। ভালো কথা। এবার সেই ম্যানেজার, তার মাথা খারাপ হয়ে গেছে যে আমি এত এত টাকা রোজগার করেছি, এত ব্যাংক ব্যালেন্স করেছি, তাহলে আমার কি হবে, কি হবে না। তখন দেখা গেল যে ওই টাকা কি করে রক্ষা করবে সেটার উপায় জানবার জন্য অফিসে গিয়ে সমস্ত এমপ্লয়ীদের দিয়ে ডেকে পাঠাবে। বলছে, আচ্ছা তোমরা কে বলতে পারবে বলো তো যে আমি যে এত টাকা রোজগার করেছি সেই টাকা কি করে আমি স্বর্গে নিয়ে যাব। সবাই না ভাবছে ম্যানেজারের মাথা খারাপ হয়ে গেছে, সবাই আস্তে 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 সরে যাচ্ছে। গেটকিপার যে দারোয়ান, সে তখন ওই রূপ শুনতে পেয়ে এসেছে ম্যানেজারের কাছে, এসে বলছে, বাবু আমি এই উত্তরটা আপনার দিতে পারি। আর এইদিকে তো বাবুর অবস্থা খারাপ, কেউ উত্তর দিতে পারছে না। বলছে, তুই এই উত্তর দিতে পারি, মাথা খারাপ করিস না, বেরো শিগগিরি এখান থেকে। বলছে, না বাবু আমি আপনার এই উত্তর দিতে পারবো। আচ্ছা তা বল যে আমি কি করে এই টাকা, জমানো টাকা আমি স্বর্গে নিয়ে যাব, স্বর্গে নিয়ে যাব। তখন সেই মূর্খ ব্যক্তিটি বাবুকে বলছে, বাবু তুমি বিদেশে গেছো? বলছে, দেখেছিস আমি বললাম তুই আমার মাথা খারাপ করে দিবি, তুই জানিস না আমি প্রায়শই ইউএসএতে যাই, এই দুদিন আগে ফিরলাম ইউএসএ থেকে। হ্যাঁ বাবু আমি তো জানি, সেই জন্য জিজ্ঞেস করছি। বাবু তুমি যখন ইউএসএতে যাও এই ভারতের টাকা ইউএসএতে চলে? বলছে, না ভারতের টাকা ইউএসএতে চলে না, জানিস না এটা, ওখানে ডলার, এখানে টাকা কনভার্ট করতে হয়। তুই মাথা খাস না, বেরো সেই। বাবু এইটাই তো আপনাকে বলতে চাইছি, মর্তের টাকা স্বর্গে চলে না, মর্তের টাকা স্বর্গে চলে না। এই মর্তের টাকা মর্তেই রেখে যেতে হবে। আমরা যদি মনে করি আমরা প্রচুর সম্পদ কুক্ষিগত করে রাখবো, সেটা রাখতে পারবো না। কিন্তু সেই টাকা ঠিক ঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে দেখতে পাবো যে আমাকে তোমাকে মানুষ তার হৃদয় মাঝে মনে রেখেছে। হ্যাঁ, বলা হচ্ছে চলত চিত্যাম চলত বিত্যাম চলত জীবন যৌবনাম চলা চলাম ইদম সর্বম কীর্তি যস্ত সাজীবতী। আমাদের জীবন থেকে সব কিছু চলে যাবে। আমাদের এই যৌবন শরীর, সেই যৌবন শরীরও চলে যাবে, মন মানের অবস্থা পরিবর্তন ঘটবে, সব কিছুর পরিবর্তনশীল। কিন্তু তুমি আমি যদি একটা ভালো কাজ করে যেতে পারি, সেই কাজের মধ্যে দিয়ে চিরকাল মানুষ আমাদেরকে মনে রাখবে। কীর্তি আস্যা সা জীবতি, তার কীর্তির মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকে। বুঝতে যাচ্ছে? এটা আমাদের মনে রাখতে হবে। তো এখন ওই যে গল্পটি দিয়ে শেষ করবো ভেবেছি, সেটি হচ্ছে আরেকজন বড় কোম্পানির ম্যানেজার, তিনি তার দুদিন আগে জন্মদিনে তার দাদা তাকে একটা BMW গিফট করেছে। তো এখন সেই গাড়ি চেপে বাবু সে গেছে একটা শপিং কমপ্লেক্সে কেনাকাটি করতে। যখন ঢুকবেন বাইরে দেখছেন একটা চাইল্ড লেবার, সে ওই চা গ্লাস টাস ধুচ্ছে। তো তখন এই বাচ্চা ছেলেটিকে দেখে বাবুর খুব একেবারে ইয়ে হয়েছে, করুণা হয়েছে। বলছে যে চল আমার এই গাড়িতে করে তোকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তো বাচ্চা ছেলে সেও গাড়িতে উঠে পড়েছে, গাড়িতে করে এক পাক ঘুরে এসে আবার চায়ের দোকানের সামনে তাকে নামিয়ে দিয়েছে, কিছু খাবার টাবার কিনে দিয়েছে। তখন বাচ্চা ছেলেটি সেই বাবুকে জিজ্ঞেস করছে, বাবু এই গাড়িটা কি তুমি কিনেছ? তখন সেই বাবু উত্তর দিচ্ছে, না রে এই গাড়িটা আমি কিনিনি, আমার পরশুদিন এরকম বার্থডে ছিল, জন্মদিন ছিল, জন্মদিনে আমার দাদা BMW গাড়ি গিফট করেছে। তখন হঠাৎ করে সেই ভদ্রলোক বাচ্চা ছেলেটিকে প্রশ্ন করছে, আচ্ছা তোর কি এরকম গাড়ি পেতে ইচ্ছা করে, গাড়ি চড়তে ইচ্ছা করে? তখন বাচ্চা ছেলেটি একটা উত্তর দিচ্ছে, বলছে যে না আমার এরকম গাড়ি পেতে ইচ্ছা করে না। তখন ভদ্রলোক বলছে, তোর ইচ্ছা করে না এত সুন্দর একটা ঠান্ডা গাড়ি তুই এরকম ঘুরবি? বলছে, না বাবু আমার এরকম গাড়ি পেতে ইচ্ছা করে না। তাহলে
আমার ওই আপনার দাদা হতে ইচ্ছা করে, আমার কাউকে গাড়ি দিতে যেতে পারি, গাড়ি পাওয়ার ইচ্ছা যেন না থাকে, ওই দাদা হতে হবে যাতে আমি ওই BMW গাড়ি যাতে কাউকে দিতে পারি। আমাদের সবাইকার ইচ্ছা কি? খালি পাবো পাবো পাবো। এই পাওয়ার হাত পেতে নেওয়ার কার স্বভাব? এক ভিখারির স্বভাব। ভিখারির জীবন কখনো সার্থক জীবন হতে পারে না। সারদা মা খুব সুন্দর একটা কথা বলেছেন, বলছেন যে কাউর সবসময় চিত হাত করে যেন আমরা না থাকি। চিত হাত করা হচ্ছে নিজের মাথা বিকিয়ে দেওয়া, আমরা যেন সবসময় উহু হাত করতে পারি, এটাকে উহু হাত বলা হয়, অর্থাৎ দিতে পারি। আমরা যদি দেওয়ার অভ্যেস যদি না করতে পারি তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো না। কিন্তু এই বিষয়টা সাবধান। এখন দাদা হওয়া মানে তো পাড়ায় পাড়ায় এখন দাদাগিরি চলছে, দাদা হয়, সবাই দাদা হয়, এইরকম দাদা নয়। দাদা হতে হবে কিরকম সেটাও একটা কাহিনী আছে। বলছে যে ক্লাস 10 এই 9 সে ক্লাস 8-এর সবাইকে বলছে, 8কে বলছে যে দেখ বেশি চোখ রাঙাস না, বেশি বাড়াবাড়ি করিস না, আমি 9 কিন্তু তুই 8। আবার 8 7কে চোখ রাঙাচ্ছে, বলছে দেখ বেশি বাড়াবাড়ি করিস না। 7 6কে, 6 5কে, 5 4কে, 4 3কে, 3 2কে, 2 1কে। এবার 1 আর কাকে করবে? 0কে। এবার 0-র কাছে যখন গেছে 0 তখন বলছে দেখ দাদা তুই আর আমাকে চোখ রাঙাস না, তুই যদি আমাকে চোখ রাঙাস আমার নিচে আর কেউ নেই, আমি আর কাকে চোখ রাঙাবো বল। তখন 1 বলছে যে দেখ ওরা ওদের চোখ রাঙিয়ে ক্ষমতার জাহির করেছে, কিন্তু আমি তোকে এরকম চোখ রাঙিয়ে ক্ষমতার জাহির করব না। 0 তখন বলছে করবে না, তাহলে নাকি তোমার মধ্যে কোনো ক্ষমতা নেই? বলছে আমার ক্ষমতা ওদের থেকে অনেক বেশি। বলছে আবার হয় নাকি? কোথায় 9 আর কোথায় তুমি দাদা 1? বলছে হ্যাঁ, ওই ওদের ক্ষমতার থেকে আমার ক্ষমতা অনেক বেশি। কি করে? আয় ভাই 0 তুই আমার পাশে এসে বস, তাহলে 1 0 10 হয়ে আমরা 9-এর ওপরে উঠে যাব। দাদাগিরি চোখ রাঙিয়ে হয় না, আপন করে নিতে হয়। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে বলছে যে মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই, ব্রাহ্মণ চণ্ডাল মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই। আমরা ভাই বলতে কি বুঝি? এই খুঁড়তুতো, জাতুতো, মাস্তুতো, বিস্তুতো, এইসব ভাই বুঝি। আর এখন আরেকটা ভাই হয়েছে, সেটা হচ্ছে ফেসতুতো, ফেসবুক থেকে। তারপর ওই ফেসতুতো ভাইও নয়, কোনো ভাইও নয়। স্বামী বিবেকানন্দ বলছেন মুচি ম্যাথর ব্রাহ্মণ চণ্ডাল সব তোমার ভাই, তোমার রক্ত তোমার ভাই। এইরূপভাবে যদি আমরা সকলকে আপন করে নিতে পারি তবে আমরা ঠিক ঠিক দাদায় পরিণত হতে পারবো। বুঝে যাচ্ছে? একটা গল্প বলবো, ভালো লাগছে কি? মনে হচ্ছে এগুলো জীবনে কাজে লাগবে, না মনে হচ্ছে যে মহারাজ এসে অবান্তর কিছু কথা বলছে? কোনটা মনে হচ্ছে? হ্যাঁ, কাজে লাগানো হবে। বেশ, এই যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বসে আছি তার যে মূল উদ্দেশ্য সেটা একটা গল্পের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করি সব জায়গায়। সেটা হচ্ছে এরকম 4 বন্ধুর গল্প। এটা খুব ভাইরাল একটা গল্প, সবাই জানে এখন, তবু বলি, নতুন কিছু একটা শেষে বলি আর কি। আমি সেটা হচ্ছে এরকম 4 বন্ধু বিদেশে বেড়াতে গেছে। বিদেশে যখন বেড়াতে গেছে তারা ঠিক করেছে যে আমরা বিদেশে এই প্রথমবার এসেছি, একেবারে 100 তলা বিল্ডিংয়ে থাকবো, 100 তলা বিল্ডিংয়ের ওপর থেকে গোটা শহরটাকে দেখতে পাবো, একেবারে খুব আনন্দ উপভোগ করবো। তো তারা একেবারে 100 তলা বিল্ডিং এর টপ ফ্লোরে ঘর নিয়েছে, নিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ ট্রেশ হয়ে মার্কেটিং করতে গেছে। গিয়ে বাজার টাজার করে এসে যখন আবার হোটেলে ঢুকতে যাবে দেখছে যে হোটেলে কারেন্ট অফ, লোডশেডিং হয়ে গেছে, ইলেকট্রিসিটি কাজ করছে না। তো কী অবস্থা? তাদের সব গালায় হাত, লিফট বন্ধ। কোথায় ঘর নিয়েছিল? 100 তলায়। এখন ওই 100 তলার সিঁড়ি বেয়ে তাদেরকে 4 জনকে উঠতে হবে। তো তখন তারা নিজেদের মধ্যে ঠিক করলো যে দেখ আমাদের জীবনেতে এত দুঃখ, তোমাদের জীবনে আছে নাকি?
দুঃখ আছে? হ্যাঁ, তাহলে মিলবে গল্পটার সাথে। হ্যাঁ, দুঃখ কার জীবনে নেই, তাই না? হ্যাঁ, দুঃখ আছে। দুঃখ কি থেকে হয়? কি থেকে হয়? আমরা শুনলাম তো যে স্বার্থপরের মতো জীবনযাপন করলে দুঃখ হয়। আর একটা কারণে দুঃখ হয়, কি থেকে? ভালোবাসতে, তাই না? এখনো পর্যন্ত যতগুলো ব্লক আর আনব্লক হয়েছে ততগুলো দুঃখ কাউন্টিং, ঠিক আছে? তার ভালোবাসার ইংরেজি প্রতিশব্দ কি? বলছে লাভ। লাভ ফর্মুলা আছে, বলছে লাভ গিভস অ্যান্ড ফরগিভস। L for lake of sorrow, O for ocean of tears, V for valley of death, E for end of life. জীবনের শেষ পর্যন্ত ভালোবাসলে এইরূপ কষ্টের শিকার হতে হবে। তো এখন ওই চার বন্ধু বলছে আমাদের জীবনে তো এরকম প্রচুর কষ্টের মুহূর্ত আছে, তো এই কষ্টের দুঃখের গল্প করতে করতে দুঃখ এবার বুঝতে পারবো না, পায়ের যন্ত্রণার দুঃখটা বুঝতে পারবো না। তা প্রথম বন্ধু শুরু করেছে গল্প তার জীবনের। জানিস তো আমার ওই 2016 সালে ওই এসছিল না, আমার জীবনটা তো বরবাদ করে দেয়। বলে ভাগ করা ছিল চারজনের 25 তলা 25 তলা 25 তলা করে। তার জীবনের এত দুঃখের কাহিনী, কারণ একটা নয় তো, 2016 থেকে তো অনেকগুলো। তো এখন ওই 32 তলা চলে গেছে। এবার যে সেকেন্ড বন্ধু সে তখন বলছে যে এই তোর কোটা ছিল 25 তলা, 32 তলা হয়ে গেছে, তুই থাম, আমায় বলতে সুযোগ দে, তুই শুধু একার কথাই তুই বলবি। তখন দ্বিতীয় বন্ধু শুরু করেছে, আগেই একেবারে পকেট থেকে রুমালটা বার করে নিয়েছে, চোখটা বুঝে। জানিস তো আমার জীবনের কি দুঃখ, বলে এবার শুরু করেছে। বলতে বলতে একেবারে 65 তলা। এবার তৃতীয় বন্ধু বলছে এই তুই থাম, 65 তলা হয়ে গেছে, 50 ছিল, এখন আমাকে একটু বলবার সুযোগ দে। দেখ তোর তো শুধু রুমালে হয়েছে, এবার গামছা টামছা লাগবে, আমার জীবনের যা দুঃখ, চোখের জল ভিসে যাবে তোদের নিয়ে। এবার বলতে 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 তৃতীয় বন্ধু 90 তলা পেরিয়ে গেছে। চতুর্থ বন্ধু কিছু বলছে না, এদের মতো বলছে না যে আমার দুঃখ বলবো। এবার প্রথম বন্ধু নজরে এসছে, এবারে বলছে এই তুই থাম, ওকে বলতে সুযোগ দে, ও আমাদের হাড়ির খবরগুলো জানলো আর ওরটা আমরা জানবো না হয়। তখন চতুর্থ বন্ধু বলছে যে দেখ তোদেরটা তো রুমাল গামছা এইসব হয়ে গেছে, আমার যদি শুনিস এইসবেতে কোনোটাই কাজ দেবে না, তোরা মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাবি এখানে, আমাকে একদম বলতে বলিস না। বলছে না তোমায় তো ছাড় দেওয়া হবে না, তুমিও তোমাকেও বলতে হবে তোমার জীবনের দুঃখ কি। বলতে বলতে 98 তলা চলে গিয়েছে। এবার ওরা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে এবার তোমায় বলো তোমার জীবনের দুঃখ বলতেই হবে, আর এই 2 তলা বাকি। বলছে যে দেখ তোরা তো ঘরের চাবিটা আমার কাছে রাখতে দিয়েছিলিস, আমি রিসেপশনে কথা বলতে গিয়ে চাবিটা রিসেপশনে ব্যাগটা ফেলে এসেছি। এবার যেই না বলা সব বসে পড়েছে একবার ধারাস, যে এখন যদি আবার ওই একতলায় রিসেপশনে গিয়ে চাবি আনতে আসতে হয় তাহলে তো হয়ে গেল। কিন্তু মজার বিষয়, চাবির ইংরেজি কি? চাবির ইংরেজি কি? কি, তাই তো, KEY, কিপ এডুকেটিং ইয়োরসেলফ। প্রতিনিয়ত নিজেকে শিক্ষিত করে তোলো, যাবত আছি তাবৎ শিখি। সকলে ভালো থেকো।